আইবিএ অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমাদের কোয়েশ্চেন্স থাকে সবচেয়ে বেশি, কারণ সিলেবাস এইচএসসি থেকে এন্টায়ারলি ডিফারেন্ট অ্যান্ড অ্যাডমিশন প্রসেসটাও অন্যান্য অ্যাডমিশন টেস্ট থেকে ডিফারেন্ট। তোমাদের জায়গায় আমি ঠিক 1 বছর আগেই ছিলাম, সো আই নো ইউর কোয়েশ্চেন্স অ্যান্ড আই হ্যাভ দি অ্যান্সার্স। কী পড়তে হবে, কোন বই থেকে কিভাবে পড়তে হবে, এক্সাম হল স্ট্র্যাটেজিস, রিটেন, ভাইভা, সব কিছু বলবো ইন দিস ওয়ান ভিডিও। সো ওয়াচ টিল দি এন্ড। ইনশাআল্লাহ আইবিএ অ্যাডমিশন নিয়ে তোমাদের যা যা কোয়েশ্চেন্স আছে সব কিছুর অ্যান্সার পেয়ে যাবা। সো ফার্স্টেই স্টার্ট করি তোমাদের ফ্রিকুয়েন্টলি অ্যাস্কড কোয়েশ্চেন্স বা এফএকিউজ দিয়ে। ফার্স্ট, ওয়েন শুড আই স্টার্ট প্রিপেয়ারিং? কখন থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করব? এটা আসলে ডিপেন্ড করছে তুমি কয়টা প্রিপারেশন নিচ্ছ তার উপর। অনেকে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল শেষ করে অথবা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল শেষ করে তারপর আইবিএর প্রিপারেশন নেওয়া শুরু করে। আবার অনেকেই ফার্স্ট থেকে আইবিএর জন্য পড়ে, যেমন আমি প্রথম থেকে আইবি আর ডি ইউনিটের জন্য পড়েছি। সো আইবিএ যদি তোমার প্ল্যান এ হয়ে থাকে, আই থিঙ্ক ইউ শুড স্টার্ট রাইট আফটার এইচএসসি, অ্যান্ড ইফ ইটস ইউর প্ল্যান বি, তাহলে আই উড সে দ্য আর্লিয়ার দ্য বেটার। এখানে একটা কথা হলো, রিগোরাস প্রিপারেশন তুমি যখনই স্টার্ট করো না কেন, ইটস ইম্পর্টেন্ট টু মেক ইউরসেলফ ফ্যামিলিয়ার উইথ দি কোয়েশ্চেন প্যাটার্ন। কি কোয়েশ্চেন কীভাবে আসে এটা যদি তোমার মাথায় থাকে, তাহলে একটা মেন্টাল প্রিপারেশন থাকে, অ্যান্ড রিয়েল প্রিপারেশন শুরু করার আগে একটা মোমেন্টাম থাকে। সো কখন থেকে কোয়েশ্চেন্স দেখা শুরু করবা? ইফ ইউ অ্যাস্ক মি, অনেস্টলি আমি 10 থেকেই শুরু করছি, কারণ 9-এ আই ডিসাইডেড দ্যাট আই ওয়ান্ট টু বি ইন আইবিএ। এটা একটু এক্সট্রিম, বাট তোমাদের জন্য আই থিঙ্ক 11 বা 12-এ শুরু করলেই, 11 বা 12-এ কোয়েশ্চেন্স দেখা শুরু করলে এটা ভালো হবে, কারণ কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদের অনেকের জন্যই নতুন। আর রিগোরাস প্রিপারেশনের কথা বললে, ইফ আইবিএ ইজ ইউর প্ল্যান এ, start right after HSC, and if it's your plan B, as early as possible. Second, IBA তে চান্স পাও কি অনেক টাফ? It's not tough, but it is competitive. প্রতি বছর রাফলি 8,000 মানুষ পরীক্ষা দেয় and চান্স পায় between 110 to 120. আমাদের ব্যাচে চান্স পাইছিল 111 জন. So the acceptance rate is about 1.5%. Yeah, pretty competitive. Maths, English, Analytical, এগুলো টাফ না, but the real test in the IB admission is the time constraint. তোমার টাইম ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, IB admission তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হবে, and that's why in this video there is an entire section on time management alone. Luck plays a big role. Is that true? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। অনেকে দেখা যায় যে শুধু আইবি এর জন্য প্রিপারেশন নিয়েও চান্স পায় না, আবার অনেকে বুয়েট আর আইবি এতে একসাথে চান্স পাইছে। Why does that happen? We say luck, but I think there is actually something more than luck which we often overlook. তুমি সব টপিক অনেক ভালোভাবে পড়ছো, কুইক ম্যাথস পারো, ভোক্যাব অনেক ভালো, জিআরই বিগ বুক পুরা সফট, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি চান্স পাবাই। এক্সাম হলের প্রেশারে তুমি কেমন পারফর্ম করছো সেটাও দেখতে হবে। প্র্যাকটিসের টাইমে কোনো প্রেশার থাকে না, বাট এক্সাম হল উইচ উইল ডিসাইড ইউর হোল লাইফ, সত্যি না যদিও, ইন্টারনাল এক্সটার্নাল সব প্রেশার মিলিয়ে এক্সাম হল ইজ এ প্রেশার কুকার। সো এক্সাম হলে তুমি কেমন পারফর্ম করছো সেটাও দেখতে হবে, অ্যান্ড ইউ নিড টু নো হাউ টু কন্ট্রোল ইউর নার্ভস। এটার জন্য মক টেস্ট তো দিবাই, কোচিংয়ে দেওয়া বেটার বাসায় দেওয়ার চেয়ে। আইবি যদি তোমার প্ল্যান এ হয়, আমার মনে হয় কোচিং করাই ওয়াইজ, আর প্ল্যান বি হলে অ্যাটলিস্ট মক টেস্টগুলা কোচিংয়ে দেওয়া ট্রাই করো, কারণ বাসায় এক্সাম এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা টাফ। আর এক্সাম হল ফিয়ার কন্ট্রোল করার আরেকটা ভালো ওয়ে হলো টু অ্যাপিয়ার ইন রিয়েল অ্যাডমিশন টেস্টস। ঢাকা ইউনিভার্সিটি আইবিএর আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএর এক্সাম হয়, বিউপি এফবিএস হয়, ট্রাই টু অ্যাটেন্ড দোজ। ডি ইউনিটও দিতে পারো, এক্সাম হল এনভায়রনমেন্টের সাথে আরও এক্সপিরিয়েন্সড হবা। সো প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও চান্স না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে not being able to cope with the exam hall atmosphere, and লাকের একটা ছোট রোল হয়তো থাকে, যেটা সব জায়গায় থাকে। Fourth, what's the question pattern? Very good question. পুরা এক্সামে অ্যারাউন্ড 115 মার্কস থাকে, এর মধ্যে অ্যারাউন্ড 100 রিটেন আর 15 ভাইভা। 100-এর মধ্যে অ্যারাউন্ড 75 MCQ, অ্যারাউন্ড 25 ডেসক্রিপটিভ রাইটিং।
75 এর মধ্যে around 30 ম্যাথস, around 30 ইংলিশ, around 15 অ্যানালিটিক্যাল। এখন আমি বারবার অ্যারাউন্ড বলার অর্থ এই যে এগুলো ফিক্স থাকে না, ইয়ার টু ইয়ার ভ্যারি করতে পারে। যেমন ম্যাথস কোনোবার একটু কম এসে অ্যানালিটিক্যাল বেশি আসলো, ডেসক্রিপটিভ রাইটিং 25 এর কম বেশি হতে পারে। সো ইট মাইট ভ্যারি ফ্রম ইয়ার টু ইয়ার। So for every right answer you get 1 mark, and for every wrong answer you lose 0.25. এখন আসি টাইম অ্যালোকেশনে। MCQ পোর্শনের যে around 75 মার্কস এর জন্য থাকে 90 মিনিটস। ভালোই কম সময়, ম্যাক্সিমাম টাইমে ফুল অ্যান্সার করা যায় না, 100% অ্যান্সার করা যায় না, ইটস ভেরি নর্মাল। আর ডেসক্রিপটিভ রাইটিং এর যেই পোর্শন ওটার জন্য you will get 30 minutes. So I think with this all your FAQs are answered. If you have more, drop them in the comment section. So এখন আমরা দেখব সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রেপ নিতে হয়। ম্যাথসে কি আসে? তুমি যদি ন্যাশনাল কারিকুলামের সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, এই ম্যাথসগুলো তুমি 9-10-এ করেছো। আর্টস আর কমার্সেও থাকে আই থিঙ্ক। কয়েকটা টপিকের নাম বলি, যেমন স্পিড বা গতি, বোটস অ্যান্ড স্ট্রিমস, নৌকা ও স্রোত, কাজের অঙ্ক, মিক্সচার রেশিও, এই টাইপের ম্যাথসই থাকে। এই ম্যাথসগুলো বেসিক্যালি সিম্পল হয়, বাট দিস ক্যান বি মেড টাফ, অ্যান্ড সিন্স দিস ইজ অ্যান অ্যাডমিশন টেস্ট, সব ইজি থাকবে না, ভেরি নর্মাল, কিছু টাফ থাকে। এই ম্যাথসগুলোর কনসেপ্টের জন্য ইউটিউবে ভিডিও দেখতে পারো যদি কোচিং না করো, আর কোচিং করলে তো ক্লাসে দেখবাই। আমার মনে হয় আইবি অ্যাডমিশনের জন্য কনসেপ্টে বেশি টাইম না দিয়ে জাস্ট বেসিকটা দেখেই গেট ইন টু প্র্যাকটিস করলে ফর্মুলা ইজিলি মনে থাকে অ্যান্ড স্পিড বাড়ে, স্মুথলি ম্যাথস করা যায়। সো প্র্যাকটিস কোত্থেকে করবা? আই থিঙ্ক দ্য বেস্ট অপশন ইজ টু গো ফর মেন্টার্স ম্যাথস কোয়েশ্চেন ব্যাংক। এখানে আগে আইবিএতে যেসব ম্যাথস আসছে ওগুলা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে। So you can get a clear idea যে এক্সামে কি কি ম্যাথস আসে অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করা যায়। আই থিঙ্ক কোয়েশ্চেন ব্যাংক 2 মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলা ভালো। ইফ আইবিএ ইজ ইয়োর প্ল্যান এ, ট্রাই টু কমপ্লিট ইট উইদিন 2 মান্থস। কোয়েশ্চেন ব্যাংক করা হয়ে গেলে you can practice from GRE Math Bible, GMAT official guide or SAT guide. বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার স্পিড বাড়বে অ্যান্ড অ্যাকিউরেসি বাড়বে। ম্যাথস তাড়াতাড়ি করতে গেলে শর্টকাটস ক্যান কাম রিয়েলি হ্যান্ডি। যে কোনো টপিকের শর্টকাট লাগলে জাস্ট গো টু ইউটিউব, টপিকের নাম লিখে পাশে শর্টকাট বা শর্ট ট্রিক দিলে ইউল গেট আ লট অফ কন্টেন্ট। বাট এই শর্টকাটগুলোর একটা ডাউন সাইড হলো, অ্যাটলিস্ট যেটা আমার সাথে হয়, যে শর্টকাট মনে রাখতে রাখতে আমি খেয়ে হারিয়ে ফেলি। অ্যান্ড বেশি শর্টকাটস জানলে এক্সামে কনফিউজড হওয়ার প্রবাবিলিটি থাকে। সো যেই শর্টকাটটা ইউজ করো না কেন, নো ইট ওয়েল, ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে শর্টকাটের কাজ করে। এক্সামে যদি তুমি শর্টকাট মনে করতে করতেই টাইম ফেলে দাও, হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্যাট শর্টকাট? সো হোয়াট এভার ইউ ইউজ, নো ইট ওয়েল। আরেকটা জিনিস হলো, উই নিড টু রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি। কোয়েশ্চেনটা তুমি সামহাউ যে কোনোভাবে পড়ে ম্যাথ সলভ করে দেখলে যে x = 5, বাট দ্যাট ডাজন্ট মিন তুমি x = 5 অ্যান্সারটা দেখাই দিবা, কারণ কোয়েশ্চেনে 2x = what চাইতে পারে। সো ইন দ্যাট কেস তুমি ফুল ম্যাথসটা ঠিক করেও you lose 0.25. সো বি কেয়ারফুল ইন ম্যাথস। অ্যান্ড ম্যাথসের সব টপিক পড়া হয়ে গেলেও, তুমি সব কিছু পারলেও, ডোন্ট গিভ আপ প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস না থাকলে ফ্লো থাকে না, অ্যান্ড ইফ ইউ আর নট ইন দ্য ফ্লো you'll not do good. Now let's go to English. English থাকে basically choosing the best sentence, choose the erroneous part, fill in the gaps based on grammar and vocab, reading comprehension, synonym, antonym, analogy and correct usage of word. এগুলাই থাকে basically. For grammar সবাই Cliff's to FL পড়ে, তোমরাও পড়তে পারো। মেন্টরসের লেকচার শিটও পড়তে পারো, ওখানে সব কিছু ক্লিয়ারলি অনেক সুন্দর করে এক্সপ্লেন করা থাকে। আই থিঙ্ক ইংলিশের জন্যেও ম্যাথসের রুলটা খাটে। কনসেপ্টে বেশি টাইম না দিয়ে বা গ্রামার বা থিওরিটিক্যাল পার্টে বেশি টাইম না দিয়ে জাস্ট গেট ইন টু প্র্যাকটিস করলে আই থিঙ্ক ইউ বেনিফিট মোর। সেন্টেন্স কারেকশন বা চুজিং দ্য বেস্ট সেন্টেন্স, এটা প্র্যাকটিস করতে পারো GMAT অফিসিয়াল গাইড থেকে। এখানে অ্যান্সারের সাথে অ্যান্সারের এক্সপ্লেনেশনটাও দেওয়া থাকে। সো আই থিঙ্ক গ্রামার বা রুলস পড়ার টাইমটা এখানে দিলে আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হয়।
দেন এরর ডিটেকশন করতে পারো প্রিভিয়াস কোয়েশ্চেন্স থেকে, ইউ উইল গেট আ ভেরি গুড আইডিয়া যে কী আসে, কীভাবে আসে। তারপর রিডিং কম্প্রিহেনশন আমরা এইচএসসিতে করছি, বাট ট্রাস্ট মি দিস ইজ নাথিং লাইক এইচএসসি। অনেক কমপ্লেক্স, সামটাইমস ইট ক্যান গেট রিয়েলি কনফিউজিং, অনেক রিফাইন্ড আন্ডারস্ট্যান্ডিং লাগে, অ্যাটেনশন দিয়ে পড়তে হয়, যেগুলো এক্সাম হলে অনেক সময় পসিবল হয় না, বাট স্টিল উই গেট বেটার উইথ প্র্যাকটিস। সো রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে পারো এসিডি গাইড থেকে। ইফ ইউ সি দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স তাহলে দেখবা যে রিডিং কম্প্রিহেনশনের মার্কসটা কিন্তু অনেক আনসার্টেন, বাট টু রিডিউস দি এফেক্ট অফ দিস আনসার্টেনিটি অন দি হোল এক্সাম ইউ ক্যান ডু সামথিং ভেরি গ্রেট। সেটা হচ্ছে গেট আ গুড গ্রাস্প অন vocabs. vocabs আর ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেক বছর vocabs থেকে 5-6টা কোয়েশ্চেন ডিরেক্টলি আসে, ইনডিরেক্টলিও আরও কিছু কোয়েশ্চেন্স আসে। আর এই কোয়েশ্চেন্সগুলোর সুবিধা হলো যে এগুলাতে কম টাইম আর এনার্জি লাগে, অ্যান্ড যে কোনো অ্যাপটিটিউড টেস্টের টাইম অ্যান্ড এনার্জি আর প্রেশাস। নাও বিগ কোয়েশ্চেন, vocab কিভাবে পড়বো? I actually have a step-by-step process for this. First, SAT HPHF বা Hot Prospects High Frequency এই ওয়ার্ড লিস্ট, এটা একটা ছোট ওয়ার্ড লিস্ট, বাট এখান থেকেই বেশি আসে। ইটস লাইক the 80-20 rule. This is 20% of the vocab, but 80% questions এখান থেকে আসে। So first get done with the SAT HPHF. এটা শেষ হয়ে গেলে go to WordSmart 1. WordSmart একটা বই, এটার দুইটা পার্ট আছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 বেশি ইম্পর্টেন্ট, সো পার্ট 1 শেষ করে যদি টাইম থাকে ইউ ক্যান রিড পার্ট 2। বাট হোয়াট ইজ দ্য প্রসেস? এমনিই পড়ে যাব নাকি সেন্টেন্স বানাই লিখে লিখে পড়বো? ইফ ইউ অ্যাস্ক মি, আমি প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সে বসায় অনেক এফোর্ট দিয়ে পড়ছিলাম। আই ইউজ টু মেক কানেকশন বিটুইন ওয়ার্ডস। ফর এক্সাম্পল, তুমি আজকে একটা ওয়ার্ড দেখলাম, অ্যান্ড কিছুদিন পরে আরেকটা ওয়ার্ড দেখে তোমার মনে হতে পারে যে দিস টু আর সামওয়াট কানেক্টেড, দে মাইট বি সিনোনিমস অর অ্যান্টোনিমস। ফর এক্সাম্পল, একটা ওয়ার্ড পড়লা loquacious, which means talkative. কিছুদিন পরে you find another word, reticent, which means reserved, and you notice that they might be connected in some way. They are antonyms. So these light bulb moments really help you remember the words. And I think this long way is really how you should be learning vocab. vocab normally বারবার পড়ে গেলে synonym antonym questions গুলো হয়তো easily answer করতে পারবা, but you won't know the correct usage. And সেজন্য correct usage of words নামে যে একটা কোয়েশ্চেনের কথা বললাম ওখানে গিয়ে ভুল করবা। And analogy is also 80% vocab. So if you are learning vocab, learn it properly. আর হ্যাঁ, আরেকটা জিনিস হলো vocab পড়ার আগেই get this in your head যে বারবার পড়তে হবে, আনলেস ইউ আর প্রডিজি অর সামথিং, অনেকবার সেম vocab পড়তে হবে। ইট টেকস আ লট অফ টাইম, ইট টেকস আ লট অফ এফর্ট, বাট স্টিল আই এম এমফাসাইজিং vocab সো মাচ বিকজ তুমি পারলে পারবা, না হয় পারবা না। আর যদি পারো, ইউ উইল সেভ আ লট অফ টাইম অ্যান্ড এনার্জি উইচ ইউ ক্যান ইনভেস্ট ইন কম্প্রিহেনশন অর অ্যানালিটিক্যাল, যেটা নিয়ে এখন কথা বলবো। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে: ডেটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড পাজলস। আই থিঙ্ক ক্রিটিক্যাল রিজনিং প্র্যাকটিস করার বেস্ট অপশন হচ্ছে GMAT অফিসিয়াল গাইড। এখানে সেন্টেন্স কারেকশন বা চুজিং দ্য বেস্ট সেন্টেন্সের মতো অ্যান্সারের সাথে এক্সপ্লেনেশন দেওয়া আছে, সো ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। পাজলসের জন্য জিআরই বিগ বুকে অনেকগুলো পাজলস আছে, ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম দেয়ার। আই থিঙ্ক পুরা এক্সামের সবচেয়ে ইজি হচ্ছে পাজলস, অ্যান্ড ইটস ফান টু ডু, yet it can be made tough, so you require a lot of practice for this one as well. The third section is data sufficiency. Data sufficiency practice করতে পারো GMAT official guide থেকে, and data sufficiency seems very easy, but it can be quite tricky. So অনেক কেয়ারফুলি অ্যান্সার করতে হয়। অ্যানালিটিক্যাল সেকশনটা অনেকটাই নিউ ফর আস, সো দেখা যায় ফার্স্টে ম্যাথস আর ইংলিশ পড়তে পড়তে অ্যানালিটিক্যালের জন্য টাইম থাকে না, বাট দিস ক্যান বি ভেরি রিস্কি অ্যাজ জিনিসগুলো নতুন। সো আই থিঙ্ক ইউ নিড টু অ্যালোকেট সাম টাইম টু গিভ টু অ্যানালিটিক্যাল বিসাইডস studying maths and English. Now that you know যে 3টা সেকশন কি কি, ওই 3টা সেকশনের ভিতর কি কি আসে, the next question is কোনটা আগে স্টার্ট করব,
And here comes the topic of time management. So if you ask me, আমি সবার আগে maths করতাম because that's where I was comfortable. Question পেয়ে if I see that the maths question is easy or moderate, তাহলে আমি usually 70% করে, which takes me around 30 minutes, I will go to the next section. আর যদি দেখি যে maths question tough হয়েছে, then I would do whatever I can, কঠিনগুলো skip করে 30 minutes এর ভিতর যা পারবো তাই করব, then I would go to the next section, which is English. ইংলিশে আসার পর ইংলিশ করার টাইমে ব্রেনটা অনেক রেস্ট পায় আফটার ম্যাথস। সো ইংলিশে I would give around 20 minutes. 20 minutes এর ভিতর গ্রামার আনসার করব, আর রিডিং কম্প্রিহেনশনটা যদি কঠিন লাগে I would skip it for now. ইংলিশ থেকে I would go to analytical ability. Analytical ability তে 20 to 25 minutes depending on the question. Analytical ability হয়ে যাওয়ার পর আমার আরো 10 to 15 minutes থাকে। এই টাইমটা I use যে পোর্শনটা কঠিন হয়েছে ওখানে, যে ম্যাথসগুলো পারেনি ওগুলা ট্রাই করে দেখব। And এরপর I would again go back to comprehension. Comprehension-এ গিয়ে পড়ে if I can answer, I will answer, or if not, I would keep that in that way. এখন এই প্রসেসটার একটা ডাউনসাইড হলো you can actually forget about answering the comprehension at the end. And এটা করলে হয় কি, কম্প্রিহেনশনে হয়তো 5টা কোয়েশ্চেন ছিল, 5টার মধ্যে 3টা টাফ আর বাকি 2টা ইজি। সো ইজি 2টাও উই মিস, আর দুই মার্ক কিন্তু অনেক ম্যাটার করে। And this was my process. I was comfortable in maths. ইংলিশ করলে আমার ব্রেন রেস্ট পাইতো, অ্যান্ড তারপর আমি অ্যানালিটিক্যাল করতাম, এই জন্য আমি এই প্রসেসটা ফলো করতাম। বাট ইউ ক্যান কাম আপ উইথ ইয়োর ওন স্ট্র্যাটেজি ইন কেস অফ টাইম ম্যানেজমেন্ট। তুমি ফার্স্টে যেটাতে কমফর্টেবল ওটা দিয়ে স্টার্ট করবা, দেন ইউ ক্যান ডু সামথিং টু গিভ ইয়োর ব্রেইন আ লিটল রেস্ট, অ্যান্ড দেন গো ব্যাক টু দি নেক্সট সেকশন। অলওয়েজ কিপ সাম টাইম ইন হ্যান্ড, যাতে পরে যেই সেকশনটা কঠিন হয়েছে ওটা আস্তে আস্তে চিন্তা করে অ্যান্সার করতে পারো। তোমরা পাসিং বার নামে একটা জিনিস শুনে থাকবে। আইবিএতে পাসিং বার ইউজুয়ালি 60% ধরা হয়, বাট প্রত্যেক বছরই কোনো না কোনো পোর্শন অনেক কঠিন হয় অ্যান্ড পাসিং বার 60%-এর নিচে নেমে আসে। আমাদের টাইমে আই ফেল যে 3টা পোর্শনই অনেক কঠিন ছিল, অ্যান্ড আই barely answered 50% in all 3. Still I got in. What does that mean? This 60% is a myth. It always depends on the question. Now I will be giving my final tips or strategies on how to do it in the exam hall. Negative marking. Sure না হয়ে দাগাবো নাকি দাগাবো না? 60% পাসিং বার নিয়ে অনেক স্টুডেন্ট এত অবসেসড হয়ে যায় যে না পারলে, লাইক 60% অ্যান্সার করতে না পারলে they start flipping coins. কয়েন তো ফ্লিপ করে না, পেন্সিল ফ্লিপ করে, অ্যান্ড এভাবে আন্দাজে দাগালে অনেক সময় ঠিক হয়েও যায়। এক্সাম হলে কি করবা, it totally depends on you. But talking from my experience, আমি যদি 60% টাচ করার জন্য আন্দাজে দাগাতাম, I wonder what would have happened. But tactics যদি অ্যাপ্লাই করতেই হয়, you need 2 things for any aptitude test: the art of skipping and the art of eliminating. অনেক সময় রাইট অ্যান্সার না জানলেও অপশনস এলিমিনেট করে করে you can go to the right answer. আর এক্সামে ইজি, হার্ড, মডারেট সব কোয়েশ্চেন্সের জন্য মার্কস বা ওয়েটেজ সেম। সো ইউ উইল উইন ইফ ইউ ফোকাস ইউর টাইম অন দি ইজিয়ার ওয়ান্স। And these 2 things, the art of skipping and the art of eliminating, get better with practice. So experiment and practice. 90 minutes ধরে 75 MCQ অ্যান্সার করার পরপরই ডেসক্রিপটিভ রাইটিং সেকশন শুরু হয়ে যায়। এই সেকশনে ইউজুয়ালি 2টা কোয়েশ্চেন থাকে। It can be anything. আমাদের টাইমে ছিল একটা can introverts be good leaders, আরেকটা ছিল একটা গ্লোবাল প্রবলেম নিয়ে as far as I remember. তোমাকে যাই দেওয়া হোক না কেন, definitely you have to write without grammatical mistakes. And IBA এক্সামের টাইমে অনেক vocab পড়ছো, but don't litter your writing with those vocab. Simple language সুন্দর করে লেখা যায়. Try to do that. I think the most important thing is to finish your writing. MCQ সেকশনের মতো এখানেও টাইম ম্যানেজ করা ইম্পর্টেন্ট। তুমি একটা রাইট আপ যত সুন্দর করেই স্টার্ট করো না কেন, if you cannot give a good ending, it doesn't give a good signal.
সো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া স্ট্রাকচার্ড ওয়েতে কমপ্লিট একটা রাইট আপ প্রডিউস করতে পারলেই আই থিঙ্ক ইটস গুড এনাফ। রিটেন এক্সাম হয়ে যাওয়ার পর ডেফিনেটলি রেজাল্ট দিবে অ্যান্ড ওই বছরের সেট পাসিং বার যারা ক্রস করবে দে গেট কল্ড ফর দি ভাইভা। ভাইভাতে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো হাউ ইউ আর ক্যারিং ইউরসেলফ। বি শিওর টু ক্লোথ ফর্মালি। ফর্মাল ক্লোদিং নিয়ে অনলাইনে অনেক অ্যাডভাইস আছে, ইউ ক্যান টেক সাম ফ্রম দেয়ার অ্যান্ড ডিসাইড অন এ ফর্মাল ক্লোদিং ফর ইউর ভাইভা। ভাইভার দিন সকালে কিছু একটা লিখতে দেয়, ইট ক্যান বি আ ক্রিয়েটিভ প্রম্পট। ফর এক্সাম্পল আমাদের টাইমে দিয়েছিল দ্য ওয়ান থিং দ্যাট ইউ ক্যান নট লিভ উইদাউট। এটার পরেই শুরু হয় মেইন ভাইভা। সো তোমার ভাইভাতে ওই তোমার রাইট আপ থেকে কোনো কোয়েশ্চেন করলেও করতে পারে, সো বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইউর রাইটিং। সো ভাইভাতে আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অনেস্ট অ্যান্ড জেনুইন। বোর্ড মেম্বারদেরকে ইমপ্রেস করার জন্য আনন্যাচারালি স্মার্ট অ্যাক্ট করার কোনো মানে হয় না, বিকজ দে আর ভেরি স্মার্ট, ওরা ইজিলি বুঝে যায়। বিং জেনুইন অ্যান্ড বিং ইউর সেলফ ইজ দ্য স্মার্টেস্ট থিং ইউ ক্যান ডু ইন ইউর ভাইভা। And you will not know everything. It's totally fine. আমি অনেক সিলি অ্যান্সার্স দিছি আমার ভাইভাতে। ফর এক্সাম্পল আমাকে জিজ্ঞেস করছিল যে why do I want to get into IBA? And I said that I want to be an entrepreneur, the cliched answer. But that was true. So আমাকে জিজ্ঞেস করছে যে কিসের entrepreneur হতে চাও? I said aesthetic book publishing. I still want that. But aesthetic book publishing এর জন্য IBA তে পড়া কত important, I still don't know. And that's the point. You don't need to be a business guru to get into IBA. But extracurricular activities is something that you can help in your viva. তোমার ECS নিয়ে যত কথা বলবা এটার দুইটা বেনিফিটস আছে। First of all, it gives a good impression. And second, when the board members or you are talking about your ECS, তোমাকে কঠিন বা টাফ কোয়েশ্চেন করার প্রবাবিলিটি অ্যান্ড টাইম দুইটাই কমে আসে। অ্যান্ড টাফ কোয়েশ্চেন করলেও there is no problem. Just give a confident and genuine answer and that will be good enough. এতক্ষণে I have given you a lot of information, but এই information কোনো কাজেই লাগবে না if you do not act upon it. But I hope you will. Practice a lot and exam hole মাথা ঠান্ডা রাখো. Inshallah that will be enough. If you still have any more questions, you can always drop them in the comment section below.